লণ্ডভণ্ড করে দেবো। কে অধিকার দিচ্ছে? কেন এই ধরনের মিথ্যাচারটা কেন করছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গোটা দল মিলে এটা কেন করছে? কংগ্রেস এবং সিপিএম আপনি দেখুন কি সুন্দর সেফ খেলছে, যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার তো কোনো রকম কোনো মানে দূর দূরান্তে কোনো সিনই নেই। একই জায়গায় একই স্ট্যান্ড পয়েন্ট আমরা কিন্তু বলে যাচ্ছি 2002 এবং তৃণমূলের কাছে কোনো জবাব নেই। কারণ ওদের রোহিঙ্গা দুধেল গাইদের ভোটগুলো বাঁচাতে হবে। সুশান্ত ঘোষকে যারা পিটিয়েছে, তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ কেলানি খেয়েছে যার হাতে, ওই গুলশান কলোনিতে 2 লক্ষ লোক ঢুকিয়ে বসে আছে, ওরা বাদ পড়ে যেতে পারে। এই এখন যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত এই যে ওই যে অতি বাম, ঝন্ডু বাম, ওই চুস্কি বাম লেফটিস্টগুলোকে দেখানো, অন্তর্বাস করে যেগুলো যাদবপুরে আন্দোলন করে, ওগুলো কমিউনিস্ট পার্টির কমপ্লিট ওয়ার্কস অফ লেনিন পড়েনি কোনোদিন। ভারতীয় জনতা পার্টিকে যেভাবে হোক সরকার তৈরি করতেই হবে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী। রাজশ্রীদা, স্বাগত জানাই। প্রথমেই যে প্রশ্নটা নিয়ে রাখবো সেটা হচ্ছে, এখন রাজ্য জুড়ে শুধু আলোচনা এসআইআর নিয়ে, চায়ের দোকান থেকে আড্ডার ঠেক, রাজনীতির প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাস, ট্রেন, সব জায়গাতে এসআইআর নিয়ে আলোচনা। মানে কি হবে এসআইআরের পরে? ভোট হলে বঙ্গে কি হবে? প্রথমেই দর্শকদেরকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম। দেখুন, এসআইআর সোজা সাপটা ভাষায় আমি বলতে চাই, এসআইআর কী জিনিস। এসআইআর পশ্চিমবঙ্গে প্রথমবার নয়, আগেও হয়েছে। শেষ এসআইআর 2002 সালে হয়েছিল, যখন বামফ্রন্ট ক্ষমতায় এবং অপোজিশনে মমতা বন্দ্যোপাধ্যায়। 2002-এর এসআইআর বামফ্রন্টের সময় হয়েছে, বামফ্রন্ট রাজি হয়েছে, তাই জন্য হয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের পরে বলেছিলেন যে সমস্ত সিপিএমের যত চোরচাট্টা চিটিংবাজ ধাপ্পাবাজ ভোটার ছিল সব বাদ হয়ে গেছে, সমর্থন করেছিল। এই এসআইআরে একটা ভোটার তালিকা তৈরি হয়েছে। বর্তমান 2025-এর যে এসআইআর, তার ছোট্ট একটাই পয়েন্ট, 2002 সালের এসআইআরে তৈরি হওয়া তালিকায় আপনার নাম আছে? এর উত্তর দুটোই হয়, হ্যাঁ অথবা না। আছে, ল্যাটা চুকে গেল। নেই, খুব স্বাভাবিক, আপনার 18 বছর বয়স হয়নি, আমাদের অনেকেরই 18 বছর বয়স হয়নি, তাই জন্য আমাদের নামটা ছিল না। আমার নামটা নেই, আমার বাবা মায়ের নামটা আছে, কারণ আমার বাবা মা ভোট দিয়েছিল, তাহলে আমার নামটা উঠে যাবে। এবার আমি যদি বলি আমার বাবা মায়েরও নাম নেই 2002 সালে, আমার বাবা মা তখন জন্মায়নি, আমার বাবা মার 18 বছর বয়স হয়নি, এটা তো হতে পারে না। সময়ের ক্যালকুলেশনে 2002 আর এটা 2025, তো তাহলে কত, 23 বছর হয়ে যাচ্ছে। আমার বাবা মায়ের নিশ্চয়ই 18 বছরের বেশি তখন বয়স হবে। তাহলে দাঁড়িয়ে মানে 23, তার সাথে মিনিমাম আমি আইনত যদি ধরি যে 18 বছর বয়সে বিয়ে হয়েছে আমার মায়ের, বাবার 21 বছর বয়স ছিল, তার সাথে আর 1 বছর যোগ যদি করি, তাহলে যতটা হয় 40 বছরের ওপর বয়স, তাহলে হয়ে যাচ্ছে। তো এটাকে এরকমভাবে মিথ্যাচার, ভুল কথা, অকথা, কুকথা বলে একজনও অবৈধ ভোটারের যদি অবৈধ ভোটারের নাম বাদটা যাবে কেন? মানে বৈধ ভোটারের নামটা বাদ যাবে কেন? যে বলছে যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে পরে, মাফ করবেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন, ওই যে মালদার মন্ত্রী বলল কি, লণ্ডভণ্ড করে দেবো। কে অধিকার দিচ্ছে? কেন এই ধরনের মিথ্যাচারটা কেন করছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গোটা দল মিলে এটা কেন করছে? কংগ্রেস এবং সিপিএম আপনি দেখুন কি সুন্দর সেফ খেলছে, কোনো ডাইরেক্ট ইয়েতে যাচ্ছে না, আবার সমর্থনও করছে না, কারণ ওদের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। এই আগুনটা জ্বালানোর চেষ্টা হচ্ছে যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার তো কোনো রকম কোনো মানে দূর দূরান্তে কোনো সিনই নেই। 2002 সালে আপনার নাম আছে অথবা আপনার বাবা মায়ের নাম আছে, তাহলে তার মানে সে তো বৈধ ভোটার, তার নামটা বাদ যাবে কেন? তাদেরকে বাঁচানোর জন্য এই নোংরা রাজনীতিটা হচ্ছে। এই প্রশ্নটা পরিষ্কার ভাষা আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একই স্ট্যান্ড পয়েন্ট আমরা কিন্তু বলে যাচ্ছি 2002 এবং তৃণমূলের কাছে কোনো জবাব নেই। কারণ ওদের রোহিঙ্গা দুধেল গাইদের ভোটগুলো বাঁচাতে হবে। ওই যাদেরকে ফিরাদ ববি হাকিম ঢুকিয়ে দিয়েছে এই বিএনআরের সামনে, এই সিক লাইন ব্রুকলিন কোয়ার্টারের মধ্যে যেগুলো ঢুকে বসে আছে, এদেরকে বাঁচাতে হবে। বর্ধমান থেকে কাটোয়া রেল লাইনের ধার দিয়ে সরকারের জমিতে
যে টিনের চাল দিয়ে ঘেঁটোগুলো বসে রোহিঙ্গা ঢুকিয়েছে, বারুইপুরে যে রোহিঙ্গাগুলোকে ঢুকিয়েছে, সুশান্ত ঘোষকে যারা পিটিয়েছে, তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ কেলানি খেয়েছে যার হাতে, ওই গুলশান কলোনিতে 2 লক্ষ লোক ঢুকিয়ে বসে আছে, ওরা বাদ পড়ে যেতে পারে। এইটা হচ্ছে তৃণমূলের সব থেকে বড় চিন্তার ব্যাপার। এই জন্য এত লাফালাফি লম্ফঝম্প করছে। মালদার মধ্যে ঢুকিয়ে বসে আছে, মুর্শিদাবাদে ঢুকিয়ে বসে আছে। আপনি 90-এর দশকের ভোটার তালিকা দেখুন, আপনাকে বেশি আগে যেতে হবে না। আমি বলবো না যে আপনি 84-র ভোটার তালিকা দেখুন, 84-র 80 স্বাধীনতা থেকে নিয়ে 84 মুর্শিদাবাদের ভোটার তালিকায় পপুলেশন বৃদ্ধি দেখুন। আর 84-র পরে, তারপরে 87-র পর থেকে ভোটারের ডেমোগ্রাফিক চেঞ্জ কিভাবে হয়ে গেছে, এইটা হচ্ছে সমস্যার জায়গা। ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না, দুঃখতি নাসপে হাত রাখতে না, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখতি নাসপে হাত রেখে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ভোট হলে এখানে মোটামুটি নির্বাচন কমিশন তাদের আধিকারিকদেরকে বলেছে যে এসআইআর হওয়ার 3 মাসের মধ্যে রাজ্যে ভোট। সেই রাজনৈতিক ফায়দা তোলার জায়গায় যদি আসে, ভারতীয় জনতা পার্টি কতটা এবার মানে ফায়দা তুলতে পারবে? 5% ভোট আপনাদের নেতারাই বলছে ঘাটতি রয়েছে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। যদি করতো তাহলে অটল বিহারী বাজপেয়ী একটা ভোটের জন্য, একটা ডিসপিউটেড ভোটের জন্য তার লোকসভায় ভোট দেওয়ার অধিকার নেই এটা জানার পরেও সে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করে দিয়ে চলে আসতো না। যদি ফায়দা তোলার রাজনীতি থাকতো তাহলে পরে পরিষ্কার দাঁড়িয়ে বলা হতো না যে নীতিশ কুমারই আগামী চিফ মিনিস্টার হবে, যেখানে বিজেপির সংখ্যা অনেক বেশি। আপনি উড়িষ্যার দেখুন তো কীরকম সুন্দরভাবে একটা পরিবর্তন হলো, এবং লড়াই তো ছিল, কিন্তু সরকারের মধ্যে কোনো রকম কোনো দিন দেখেছেন কোনো কোঅপারেশন ছিল না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে। রাজনীতির জায়গা থাকবে, আর সরকার পরিচালনার জায়গা। এসআইআর পশ্চিমবঙ্গে যদি ঠিকভাবে হয় তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবৈধ ভোট ব্যাংকটা আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা তো এক ডাইরেক্ট বলা হবে না, যে এটা সিপিএম চালু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি হিসেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছেন। কিন্তু আমাদের তো ওই ভোট ব্যাংক পলিটিক্স আমরা করতে চাই না, কারণ আমাদের কাছে দেশ আগে। আজকে আমি যদি এইভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করতে থাকি, আগামী দিনে আমার তো এক একটা জায়গা কেটে কেটে বেরিয়ে যাবে। আজকে অধীর রঞ্জন চৌধুরী কী বলেছেন, মালদা মুর্শিদাবাদ পরবর্তীকালে বাংলাদেশ দাবি করবে। তো এগুলো যাতে না হয় তার জন্য আমরা চাইছি এসআইআর হোক, এবং এসআইআরের পরে আমরা তো ভারতবর্ষে এনআরসি তো চাই, এনআরসি তো করতেই হবে, অবৈধ অনুপ্রবেশকারী ঘটাতে হবে। আপনি একটা স্কুলে যখন পড়েন তখন স্কুলের রেজিস্টারে তো আপনার নাম থাকে, আপনি তো গিয়ে যে কোনো একটা ডন বস্কোতে আপনি গিয়ে ঢুকে এখন তো বলতে পারবেন না যে আমি এখন এখানে পড়াশুনো করব। তো দেশের একটা রেজিস্টার থাকবে না? এ চ্যাংড়ামো হচ্ছে, ছাবলামো হচ্ছে। আপনার ফ্ল্যাটে যে কেউ ঢুকে বলতে পারে যে আমি থাকতে পারবো? যারা বলছে তারা নিজেদের ফ্ল্যাটে চার গাছা রোহিঙ্গাকে ঢুকিয়ে নিয়ে রাখুক তো, জামাই আদর করে। যাদের এত পীড়িত আছে, আচ্ছা এই যে সমস্ত আপনি দেখেন বুদ্ধিজীবীরা আছে, অভিনেত্রী যে অপর্ণা সেন, কৌশিক সেন, এই যে বিভিন্ন বড় বড় বুদ্ধিজীবীরা আছে, খুব আতলামি করেন টেলিভিশনে গিয়ে, আমাদেরকে সাম্প্রদায়িক বলে। আচ্ছা এরা কখনো কলকাতা পোর্ট, মেটিয়া বুরুজ, এই গুলশান কলোনি, রাজাবাজার, খিদিরপুর এসব জায়গায় এদের কাউকে দেখেছেন থাকতে? সব থাকে এই সমস্ত এই বড় বড় হাই রাইজ বিল্ডিং, রুবির ছাড়িয়ে আরবানা, কোটি কোটি টাকা, 4 কোটি টাকার ফ্ল্যাট, ওইখানে সব থাকে, টঙের ওপরে চড়ে থাকে, ওপর থেকে সব নেড়ে আল্লাজ নাড়ে। কেন করে বলুন তো? এদেরকে গিয়ে থাকতে বলুন না, এসব জায়গায় গিয়ে নিজের মা বউকে নিয়ে, বোনকে নিয়ে থাকুক। চুমু বিপ্লব করে বেড়াচ্ছে একজন অভিনেতা, ওই যে কৌশিক সেনের ছেলে, ও চুমু বিপ্লব করছে আমেরিকাতে, এখানে বলছে তালিবানকে ঠান্ডা করব তুমতুমা বাজিয়ে। এরা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় অভিশাপ হচ্ছে এরা। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কিছুদিন আগে অমিত শাহ একটি জায়গায় গিয়ে বললেন যে এবার 3D নীতি চালু করবেন। সেখানে তিনি একটা জনসংখ্যায় বিচারে দেখছেন যে ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা বেড়েছে, হিন্দু জনসংখ্যা কমেছে। তিনি বলেছেন যে বেশিরভাগটাই বাংলাদেশ এবং পাকিস্তানের অনুপ্রবেশকারী। ডিটেক্ট করা, তারপর তাকে ডিলিট এবং ডিকোডিং করে দেওয়া। একদমই ঠিক কথা বলেছেন, এটা ভুল তো কোনো কিছু বলেননি। আর অমিত শাহ তো নিজের থেকে বলছেন, অমিত শাহর পূর্বসূরীরা কী বলছেন? অমিত শাহ আজকে ভারতবর্ষের গৃহমন্ত্রী, 89 সালে গৃহমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধীর ক্যাবিনেটে গৃহমন্ত্রী কে ছিলেন? তার বক্তব্য কী ছিল? 84-এ রাজীব গান্ধী যে প্রাইম মিনিস্টার হলেন, 89-এ
পার্লামেন্টে দাঁড়িয়ে তার গৃহমন্ত্রী কি বলেছিলেন, ভিপি সিংয়ের গৃহমন্ত্রী কি বলেছিলেন 89-এর 1 ডিসেম্বর যে ভিপি সিংয়ের গভর্নমেন্ট তৈরি হলো। 96 সালে দেবেগৌড়ার গভর্নমেন্টে ইন্দ্রজিৎ গুপ্ত, কমিউনিস্ট পার্টির ইন্দ্রজিৎ গুপ্ত ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি কি বলছেন? 2004 সালে শ্রীপ্রকাশ জয়সওয়াল, ইউপিএ 1-এর যিনি মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, বাম সমর্থিত, ওদের 61টা না 69টা এমপির সমর্থনে তৈরি হওয়া ইউপিএ 1 গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স পার্লামেন্টে দাঁড়িয়ে কী বলছেন? তারপরে তো কিরেন রিজিজু 2016 সালে বলেছেন, তারপরে এখন অমিত শাহ বলছেন। তার আগেরা কি বলেছে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে কি বলেছিলেন? 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে। কবে বলেছিলেন? 2005 সালে। 2002-এর এসআইআর হওয়ার পরে 3 বছর পরে 2004-এর ভোটটা হয়ে যাওয়ার পরে 2005-এ পার্লামেন্টে কাগজগুলো ছুঁড়ে মেরে দিয়েছিলেন, 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে। 2011 সালের রিপোর্ট কি বলছে? ডক্টর মনমোহন সিংকে দেওয়া রিপোর্ট, পশ্চিমবঙ্গে কত অবৈধ অনুপ্রবেশকারী আছে, সেই সংখ্যাটাই তো আজকে আমরা বলছি, আজকে বর্তমান গৃহমন্ত্রী বলছেন। তাহলে এদেরকে তো আইডেন্টিফাই, ভারত তো ধর্মশালা হতে পারে না। যারা দেশ বিভাজন চেয়ে আলাদা দেশ নিয়ে বেরিয়ে গেছে, আপনি মনে করুন আপনার ঠাকুরদাদের একটা বড় সম্পত্তি আছে, বাঙালি বাড়িতে সমস্ত কোর্টে পার্টিশন স্যুট চলছে, ঠাকুরদার সম্পত্তি বাবা কাকার মধ্যে ভাগ হয়েছে। এবার বাবা কাকার মধ্যে ভাগ হওয়ার পর পাঁচিল তুলে দেওয়ার পরে আপনি বলতে পারবেন যে না, ওই ছাদের বর্ষাতির ঘরটা তো আমার বেডরুম ছিল, ওটা আমি ছাড়বো না, আমি ছাড়বো না, কোর্ট যতই অর্ডার দিক। আপনি বলতে পারবেন? তো তাহলে মানে নিজের ঘরের বেলায় আমার 800 স্কোয়ার ফিটের বাড়ি, আমার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আমার বাড়িটা নিয়ে আমি একদম টায় আমার জ্ঞান একদম ঠিক আছে, কিন্তু দেশটা ওটা হচ্ছে ভাগাড়, ভাগের মা গঙ্গা পায় না, বাঙালির সাথে 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 প্রবাদ ছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, সিপিএমের লোকেদের জন্যই আছে। এই জন্য এত বছর ধরে বর্ডার খোলা আছে। আচ্ছা, বিএসএফকে এরা গালিগালাজ দেয়, আচ্ছা রাজস্থান, গুজরাট এখানে তো আছে, তো এখানে তো বর্ডার আছে, এখানকার বিএসএফকে তো কোনোদিন এই অভিযোগ ওঠে না। এখানে তো বিভিন্ন সময় ইন্ডিজোটের সরকার চলেছে, তো রাজস্থানে চলেছে, পাঞ্জাবে চলছে, আগেও চলেছে। তো তাহলে এগুলো হয় না কেন? শুধুমাত্র এখানে লাগানো হয় কেন? কেন কালিমুদ্দিন শামসকে খাদ্যমন্ত্রী করে বসিয়ে সিপিএম যে অবৈধ অনুপ্রবেশকারী ঢোকানোর ব্যবস্থা 84 সালে বাঙাল বেল্টগুলো কংগ্রেসের কাছে হেরে যাওয়ার জন্য যে ভয়, যে প্রক্রিয়া আরম্ভ করেছিল, 84 সালে যাদবপুর হেরে গেছিল সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার এমপি হলেন। যাদবপুরে একটা পূর্ববঙ্গীয় বাঙালি হিন্দু, অর্থাৎ বাঙাল অধ্যুষিত, আমি বাঙাল বাড়ির ছেলে, বাঙাল অধ্যুষিত একটা বেল্ট, বাঙাল ভোটটা পুরো সিপিএমের ভোট ছিল। এইটা হেরে যাওয়ার পর জায়গায় জায়গায় ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেল, ওরা অবৈধ অনুপ্রবেশকারী ঢোকানো আরম্ভ করলো। আপনি 87-র ভোটার লিস্ট দেখুন। 84 সালের আগে ইয়ারলি রেশন কার্ডের বৃদ্ধির সংখ্যা এবং 84-র পরে 90 সাল, 2000 সাল, তারপরও যতদিন না ভোটার আইডি কার্ড 2002 সালে লাগু হয়েছে তার আগে অবধি হঠাৎ করে যে সার্চটা বেড়ে গেছে রেশন কার্ড এর সংখ্যায়, তার রিপোর্ট পাবলিশ করতে বলুন গভর্নমেন্টকে। এবার একটু বিধানসভার নির্বাচনের প্রেক্ষাপটে ফিরি। বলছি, আপনি কথায় কথায় সিপিএম বা বাম শক্তিকে একহাত নিচ্ছেন। এবারের এই নির্বাচনের প্রেক্ষাপটের আগে কোথাও দেখা যাচ্ছে বামেরা কিন্তু এসআইআর নিয়ে সেভাবে বলছে না, আর নির্বাচনী স্ট্র্যাটেজিও তারা কিন্তু এবার নিতে শুরু করেছে। শোনা যাচ্ছে যে তারাও বিভিন্ন কর্পোরেট এজেন্সিকে বসিয়ে তারা চেষ্টা করছে সার্ভে করার, যে শূন্যতা কাটানোর জন্য। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, ওদের নিজস্ব ব্যাপার, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে বাম পশ্চিমবঙ্গে আর ফেরত আসবে না। বাম একবার যেখান থেকে চলে যায়, দেখুন কমিউনিস্ট পার্টির আইডিওলজিটাকে, আর বর্তমান ভারতবর্ষের যেটা কমিউনিস্ট পার্টি সিপিএম, যেটাকে নিয়ে আলোচনা করা হবে, এটা একটা স্টালিনিস্ট কমিউনিস্ট পার্টি। ওরা ঘোষিত স্টালিনিস্ট নীতিতে বিশ্বাস করে। স্টালিন কে ছিলেন? বাঙালি কখনো পড়াশুনো করা হয়েছে? বাঙালিকে জানানো হয়েছে? নরেন্দ্রনাথ ভট্টাচার্য উর্ফ মানবেন্দ্রনাথ রায়, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, কোনোদিনই কমিউনিস্ট পার্টি মানবেন্দ্রনাথ রায়ের নাম নেয় না কেন বলুন তো? অবনী মুখার্জি স্টালিন হত্যা করেছিলেন,
কমিউনিস্ট পার্টির ফাউন্ডার মেম্বার। স্টালিন তাকে হত্যা করেছিলেন, কোনোদিন নাম নিয়েছে? কোনোদিন কমিউনিস্ট পার্টির কোনো নেতাকে নাম নিতে দেখেছেন? একটা ছবি দেখেছেন কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গে বাঙালি ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির ফাউন্ডার মেম্বারদের কারুর ছবি একদিন দেখেছেন? স্টালিন, মাও সেতুং থেকে আরম্ভ করে লেনিন, হোচিমিন, সবার ছবি থাকে। নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়ের ছবি থাকে না কেন? অবনী মুখার্জির ছবি থাকে না কেন? অবনী মুখার্জিকে কেন স্টালিন হত্যা করেছিল প্রশ্নটা করবেন তো কমিউনিস্ট পার্টির নেতাদেরকে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু চট্টোপাধ্যায়, মাফ করবেন, সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু, সরোজিনী নাইডু মানে সরোজিনী নাইডু বলেই সবাই জানে, অধিকাংশ ভারতবর্ষকে কখনো বলা হয়নি সরোজিনী নাইডু একজন বাঙালি। বিয়ের পরে নাইডু হয়েছিলেন আসলে চট্টোপাধ্যায়, তার বড় দাদা হচ্ছেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কেন এক্সিকিউট করেছিল স্টালিন? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাভারকারের কি সম্পর্ক ছিল? সাভারকারের সঙ্গে লেনিনের কি সম্পর্ক ছিল? লেনিন 4 বার লন্ডনে ইন্ডিয়া হাউসে সাভারকারের সঙ্গে দেখা করতে কেন গেছিলেন? বোমা কিভাবে বাঁধতে হয় এটা সাভারকার আর লেনিন দুজনে মিলে কিভাবে এটাকে পড়াশুনো করে বার করলেন, তৈরি করলেন, নিজের দেশে পাঠালেন লন্ডন থেকে, কোনোদিন কখনো বলেছে কমিউনিস্ট পার্টি? এরা সাভারকারকে মুচলেখা বলে গালাগালি দেয়। এদের নিজেদের দলের অখণ্ড অবিভক্ত কমিউনিস্ট পার্টি, পিসি যোশী, নলিনী সেনগুপ্ত, মুজাফফর আহমেদ এবং শ্রীপদ অমৃত ডাঙ্গে, এরা কানপুর কনস্পিরেসি, বলশেভিক কনস্পিরেসি কেসে এরা মুচলেখা কেন দিয়েছিল? হিটলারের সঙ্গে যখন স্টালিনের চুক্তি হয়েছিল 1940 সালে, এবং সেই চুক্তি থাকাকালীন হিটলার যখন ফ্রান্স আক্রমণ করল, ফ্রেঞ্চ কমিউনিস্টরা একটা শব্দ উচ্চারণ করেনি। ফ্রেঞ্চ কমিউনিস্টরা হিটলারকে সমর্থন করেছিল যখন ফ্রান্সকে আক্রমণ করা হয়েছিল, কারণ স্টালিনের সঙ্গে চুক্তি ছিল। হিটলার যখন মস্কো আক্রমণ করলো, যখন সেই স্টালিনের সঙ্গে চুক্তি ধ্বংস হয়ে গেল, তখন ফ্রেঞ্চ কমিউনিস্টরা হিটলারের বিরুদ্ধে, নাজির বিরুদ্ধে ফ্রান্সে রেভলিউশন গড়ে তুলল, তার আগে নয়। যতদিন রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি, হিটলার রাশিয়া আক্রমণ করেনি, ততদিন কমিউনিস্ট পার্টি ব্রিটিশের বিরুদ্ধে ছিল। যেদিন রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করল, অর্থাৎ অ্যালাইড ফোর্সে এলো, রাশিয়া এবং ব্রিটেন একই দিকে থাকলো, কমিউনিস্ট পার্টিরা ডাইরেক্ট, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির কমিউনিস্টরা পুরো ভোল পাল্টে নিয়ে সম্পূর্ণ ব্রিটিশের পক্ষে চলে গেল। কেন করেছিল বলুন তো? কারণ কমিউনিস্ট পার্টি কোনো দেশের, কোনো রাষ্ট্রের, কোনো জাতির নয়। যে কমিউনিস্ট পার্টি একদা ভারতবর্ষকে 28টা টুকরো করে, মাফ করবেন 18টা আলাদা আলাদা টুকরো করে জনজাতিতে ভারতবর্ষ বিভক্ত বলে আলাদা দেশ করে স্বাধীনতা দেওয়ার পক্ষে পার্টি কংগ্রেসে রেজলিউশন পাশ করেছিল, গঙ্গাধর অধিকারী থিসিস যাদের ভিত্তি, যে পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল হচ্ছে নেতা হচ্ছে পূর্ববঙ্গের বাঙালি হিন্দু, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, ইলা মিত্র, এরা সবাই পূর্ববঙ্গের বাঙালি হিন্দু। এরা চাইলে পরে যশোর, খুলনা, চট্টগ্রাম, সিলেট, যেগুলো বাঙালি হিন্দু অধ্যুষিত জায়গা ছিল, মেজরিটি জায়গা ছিল, এগুলো ভারতবর্ষের মধ্যে থাকতে পারত, কিন্তু এরা রাখেনি এবং নিজেরা পাত্তারি গুটিয়ে ধুতি তুলে পালিয়ে এসেছে। ইলামিত্র পাকিস্তানের দ্বারা একাধিকবার গণধর্ষিতা হয়ে, পাকিস্তান আর্মির দ্বারা 62তে চিকিৎসা করানোর নাম করে এখানে পালিয়ে এসে আর ফেরত যাননি। পরবর্তীকালে মানিকতলায় এমএলএ হয়েছিলেন। কোনোদিন বাঙালি হিন্দুর পক্ষে দাঁড়িয়েছে এরা? আপনি কি মনে করছেন বাঙালি হিন্দু এটা বোঝেনি? বাঙাল অধ্যুষিত জায়গায় যান, বলবে ভুলা যায় নাই, পিঠ থেকে মারের দাগ যায় নাই। এখনও বয়স্ক বুড়োরা যারা আছেন, অন্তত 71 সালে যারা এসেছেন, তাদের তো একদম স্মৃতির ঘা দগদগে। এই কমিউনিস্ট পার্টি কোনোদিন এখন ওদের পার্টিটার বাংলা নাম কি? ভারতের কমিউনিস্ট পার্টি।
ওরা কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, আমরা ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারত বোধটা নেই। ভারত এবং এটা দেখুন, এটা কমিউনিস্ট পার্টির কেন করেছে আমার জানা নেই, কিন্তু এটা কিন্তু লেনিনেরই বক্তব্য ছিল যে ভারতবর্ষের বিপ্লব ভারতবর্ষের মতন করে হবে, রাশিয়ার মতন করে হবে না। কমপ্লিট ওয়ার্কস অফ লেনিন অধিকাংশ কমিউনিস্ট পার্টির নেতারা কোনোদিন পড়ে দেখেনি। এই এখন যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত এই যে ওই যে অতি বাম, ঝন্ডু বাম, ওই চুস্কি বাম লেফটিস্টগুলোকে দেখানো, ওই অন্তর্বাস পড়ে যেগুলো যাদবপুরে আন্দোলন করে, ওগুলো কমিউনিস্ট পার্টির কমপ্লিট ওয়ার্কস অফ লেনিন পড়েনি কোনো দিন। এগুলো কেউ মার্কসিস্ট নয় তো, অপরচুনিস্টস এরা। এরা কোনোদিন আপনি ভারতবর্ষের আপনি বলুন তো, আপনার দর্শকের মধ্যে কেউ বলতে পারবে যে লেনিনের সঙ্গে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের যে আলোচনা হচ্ছে গান্ধীজির অহিংসা আন্দোলন নিয়ে, এই চ্যাপ্টার কখনো পড়ানো হয়েছে, কখনো জানানো হয়েছে? লেনিন জিজ্ঞাসা করছেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফ মানবেন্দ্রনাথ রায়কে, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে, যে অহিংসা আন্দোলন ব্যাপারটা কি? এটা একটা নতুন একটা জিনিস গোটা বিশ্ব দেখছে, গান্ধীর এটা কি জিনিস? মানবেন্দ্রনাথ রায় বলছেন, না, এটা প্রথম নয়, 500 বছর আগে ভারতবর্ষের বঙ্গভূমিতে আরেকজন আরম্ভ করেছিল অহিংসা আন্দোলন, এটা সেই আন্দোলন। গান্ধী সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন। বলে কে করেছিলেন? মানবেন্দ্রনাথ রায় বলছেন, মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। লেনিন জিজ্ঞাসা করছেন, হোয়াট ওয়াজ দ্য রেভলিউশন অল অ্যাবাউট? টু লিফট দ্য ব্যান অন হরিনাম সংকীর্তন। লেনিন জিজ্ঞাসা করছেন, হোয়াট ওয়াজ দ্য আউটকাম? দ্য ব্যান ওয়াজ লিফটেড। বলে, হোয়াট ওয়াজ দ্য স্লোগান দ্যাট হি হ্যাড গিভেন? মানবেন্দ্রনাথ রায় বলছেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। পুরো সম্পূর্ণ বিস্তরণ বিবরণী হচ্ছে শাহী ডাইনাস্টির বাংলার নবাবরা চাঁদ কাজীর কথা, চাঁদ কাজী কীভাবে অত্যাচার করছে, সমস্ত ধর্মীয় অত্যাচারের কথা, এবং শেষ হচ্ছে লেনিন এবং মানবেন্দ্রনাথ রায়ের কথোপকথন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। লেনিন বলছেন। তো তাহলে পরে এগুলো বলা হয় কখনো? কমিউনিস্ট পার্টি, কমিউনিজমকে বলা হয় ডিকটেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েটস। এটা ডিকটেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েটস নয়, ডিকটেটরশিপ অফ দ্য অটোক্র্যাটস। বলবেন যে ওদের শূন্যতা কাটবে না? না, এটা আমি বলছি না, এটা সুভাষ বাবুই বলে গিয়েছেন। আপনি সুভাষ বাবুর শেষ যে ইন্টারভিউটা আছে, আপনি সেটা এখনও ইউটিউবে আছে, যে চ্যানেলকে দিয়েছিলেন সেকে একটু ভালো করে দেখুন। সুভাষবাবুর বক্তব্যটাই বলে দেবে, বামফ্রন্ট আর ফিরবে না, আর আসবে না। আপনার কাছে শেষ প্রশ্ন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কীরকম ফলাফল করবে, কি মনে হচ্ছে? ভারতীয় জনতা পার্টিকে যেভাবে হোক সরকার তৈরি করতেই হবে। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, বাঙালিকে বাঁচাতে হয়, বাঙালি হিন্দুকে বাঁচাতে হয়, এবং 47-এ বাংলাভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাভাষী মুসলমান যারা ভারতবর্ষকে আপন করে ভারতবর্ষকে বেছে নিয়েছিলেন, পাকিস্তানকে বেছে নেননি, তাদের জমি জমা ঘটি বাটি মাটি তাকে যদি বাঁচাতে হয়, ভারতীয় মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে পরে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে হোক পশ্চিমবঙ্গে জিততে হবে। এবং বাঙালি হিন্দুকে এটা সেদিনকে ভোটের দিন বেরিয়ে ওই 60% 70% কলকাতার বাবুদের ফ্ল্যাটের ওপর উঠে এই ড্রয়িং রুম পলিটিক্সে সিঙ্গল মল্ট হুইস্কি নিয়ে দেশটা শেষ হয়ে যাচ্ছে বলাটা, এটা বললে চলবে না। বেরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে প্রয়োজনে ভোটটা দিতে হবে। বাড়িতে যে বয়স্ক অসুস্থ মানুষটা আছেন, তার ভোট ইলেকশন কমিশন যাতে বাড়িতে এসে নিয়ে যায়, তার ব্যবস্থা তাকে করতে হবে, কারণ তিনিই জানাতে পারবেন যে বাড়িতে অসুস্থ মানুষটা কে আছেন। বাঙালি হিন্দুকে এটা করতে হবে। এবং সর্বোপরি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, 46 সালে ভারতবর্ষ বাঙালি হিন্দু রক্ষা পেত না
যদি না 3টি সংবাদ মাধ্যম সেদিন বাঙালির পাশে এসে না দাঁড়াতো, বাঙালির জনজাগরণ না করত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে 46-এর মতন সেই ভূমিকা পালন করতে হবে। বাঙালিকে বাঙালির পাশে থাকতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজশ্রী লাহিড়ীর সঙ্গে এবং তিনি স্পষ্টতই এসআইআর থেকে শুরু করে বঙ্গের রাজনীতির এই তপ্ত আবহে কোন রাজনৈতিক দল কী স্ট্র্যাটেজি নিয়ে চলছেন এবং বামফ্রন্ট কোন জায়গায় রয়েছে সবটা তিনি তার বিশ্লেষণে বোঝানোর চেষ্টা করলেন। এবং দাদা দিদির রাজনীতিতে আরও এই ধরনের বিশ্লেষণ শোনার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।